শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর আজকের বার্তা কক্ষে। আপনারা জানেন ঢাকা সহ সারা দেশে জ্বালানি তেলের সংকট চলছে। এরই মধ্যে তৈরি হয়েছে শিশুদের হামের প্রাদুর্ভাব। টিকা হাতে নেই, হাম সহ আরো বেশ কয়েকটি রোগের। কিন্তু ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে এখন পর্যন্ত ৪ দিন অধিবেশন বসলো। উত্তপ্ত সংসদ দেখেছি আমরা, দেখেছি ওয়াকআউটের মতো ঘটনা। আ কোনটি আসলে জনবান্ধব সরকারের অগ্রাধিকার হতে পারে? জ্বালানি তেলের সংকট, হামের টিকা নাকি সংবিধান সংশোধনের বৈঠক? এসব নিয়ে আমাদের আজকের আলোচনা। সংকটের মোকাবেলায় সরকারের করণীয় আসলে কি? আলোচনার জন্য আমরা আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি অর্থনীতিবিদ এবং বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদকে। আর এসব নিয়ে আজকের আয়োজনে আপনাদের সঙ্গে থাকছি শামসুজ্জোহা। দর্শক, সরাসরি চলে যাচ্ছি আজকের বার্তা কক্ষের অতিথির কাছে। আমাদের সঙ্গে আছেন অর্থনীতিবিদ ও অধ্যাপক আনু মোহাম্মদ। আপনাকে স্বাগত। আ ১ম এ যেটি জানতে চাই যে সারা দেশের মানুষ ইরান যুদ্ধ শুরুর পর থেকে এক ধরনের ধারাবাহিকভাবে জ্বালানি সংকটের মধ্যে যাচ্ছে। তেল কিনতে গেলে লাইন দিতে হচ্ছে এবং এই সরকারের পক্ষ থেকে কয়েকবার বলা হয়েছে যে ইরান যুদ্ধের সাথে আমাদের তেলের মজুদের অসুবিধা নাই। সেটি সমস্যা না। কিন্তু সংকটটা মাঠ পর্যায়ে থেকে যাচ্ছে। আপনি দেখেছেন ঢাকাতে এখনো যারা গাড়ি নিয়ে যাচ্ছেন লাইন দিয়ে তেল কিনতে হচ্ছে। আ সমাধানটা হচ্ছে না কেন? সমাধান আসলে তো কিছু, কিছু এই পুরো জ্বালানি সংকটের এখনকার যে পরিস্থিতিটা, জি, পরিস্থিতির আ সাথে সম্পর্কিত ২ টা দিক। একটা তো বৈশ্বিক ব্যাপার আছে। জি। আমরা একটা বলা যায় যে বিশ্ব অব্যবস্থা কিংবা একটা বর্বর ব্যবস্থার মধ্যে আছি। যেখানে যারা ক্ষমতাবান তারা যা খুশি তাই করতে পারে। সেখানে জাতিসংঘ কাজ করছে না। তারপরে অন্যান্য যে সমস্ত আন্তর্জাতিক মানবাধিকার কিছুই কাজ করছে না। সেখানে যুক্তরাষ্ট্র, ট্রাম্প প্রশাসন যা খুশি তাই করতে পারছে। হুম, সেইটার একটা সেটার একটা ফলাফল দেখা যাচ্ছে দুর্বল দেশগুলোর উপরে খুব বেশি মাত্রায় পড়ছে। কিংবা যে সমস্ত দেশগুলো নিজেরা যথেষ্ট শক্তিশালী ভিত্তি তৈরি করে নাই। হুম, কিংবা জ্বালানি নিরাপত্তা যেটার সাথে জাতীয় সার্বভৌমত্ব সম্পর্কিত। আপনার হুম, জ্বালানি তেলের সম্পদের সাথে সারা পৃথিবীতে এই যে গত ধরেন আ কয়েক দশক ধরে হুম, যে যুদ্ধ, সহিংসতা যত কিছু তার তো কেন্দ্রীয় বিষয় জ্বালানি তেল। জ্বালানি তেল। তো সেই কারণে যে সমস্ত দেশের সরকার বা প্রশাসন তারা দীর্ঘমেয়াদে দেশের স্বার্থকে চিন্তা করতে পারে। তারা ওই জ্বালানি তেলের ক্ষেত্রে এমন কিছু ব্যবস্থা নেয় যাতে জাতীয় সক্ষমতার উপর দাঁড়াতে পারে, যাতে আমদানি নির্ভরতা কমে, যাতে এটার মধ্যে একটা টেকসই দীর্ঘমেয়াদী উন্নয়নের সাথে সম্পর্কিতভাবে হুম। জিনিসটা হয়। সেটা বাংলাদেশে হয় নাই। সেটা হচ্ছে একটা দিক। তো বৈশ্বিক পরিস্থিতি তো নানান কিছু হবে, প্রতিকূল নানা রকম পরিস্থিতি হইতে পারে। তো সেইখানে একটা দেশ কতটা বিপদে পড়বে সেটা যেহেতু নির্ভর করে সেই দেশের শাসন ব্যবস্থা কতটা সেটাকে অগ্রাধিকার হিসেবে নিল। হুম, বাংলাদেশে সেই দুর্বলতা কাটানোর জন্য এখন সরকার তো নতুন আসছে। তার ১ মাস বয়স। সুতরাং এই সরকারের আমরা আশা করব যে এই সরকার এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের যে অগ্রাধিকার কিংবা জনগণের স্বার্থ দেখার যে আ বলা যায় যে তার যে বডি ল্যাঙ্গুয়েজ এবং হুম, তার যে বিভিন্ন ধরনের স্টেপস সেগুলো এরকম হবে যাতে সংকট যারা সৃষ্টি করে তারা এটার সুবিধা নিতে পারবে না। এবং একটা দীর্ঘমেয়াদী টেকসই একটা ব্যবস্থা তৈরির অংশ হিসেবে হুম। আশু ব্যবস্থা নেবে। তার মধ্যে ধরেন আ কথাবার্তার মধ্যেও একটা তার প্রতিফলন থাকা উচিত। মানে যেমন সরকারের পক্ষ থেকে সরকারের পক্ষ যে থেকে কথা। যেমন ধরেন স্বীকৃতি, প্রথমত স্বীকৃতি থাকা দরকার যে সমস্যাটা কি? হুম, যেমন আমরা আ আমাদের দেশে অনেক দিন ধরে জাতীয় হুম, সক্ষমতার যে বিষয়টা, সে বিষয়টা যদি একটা কেন্দ্রীয় বিষয় থাকতো তাহলে আজকে এরকম সমস্যায় আমরা পড়তাম না। আমরা যদি বিদেশি কোম্পানি, বিদেশি ঋণ এবং আমদানি নির্ভর যে জ্বালানি ব্যবস্থার হুম, মধ্যে আমরা ঢুকেছি, যেটা শুধুমাত্র হাসিনা সরকার না তারও আগের থেকে হয়েছে। হুম, অন্তর্বর্তী সরকারের সময় এটার কিছু পরিবর্তনের প্রত্যাশা ছিল মানুষের। তারা কোন ধরনের পরিবর্তন করে নাই। বরঞ্চ ওই ধারাটাই অব্যাহত রেখেছে। তার ফলে ওই আমদানি নির্ভরতা এবং অন্যান্য গুলোর সাথে আমাদের দেশের সক্ষমতার সমস্যাটা তৈরি হয়েছে। তার হুম, ফলে আপনি ধরেন আমাদের ইস্টার্ন রিফাইনারি একটা রিফাইনারি আছে। রিফাইনারি আমাদের যে চাহিদা তার মানে রিফাইনারির যে সক্ষমতা তার কয়েক গুণ বেশি আমাদের আমদানি করতে হয়। হুম, এই রিফাইনারির যে সক্ষমতা বাড়ানো, হুম, রিফাইনারির সম্প্রসারণ করা সেটাই হয় নাই। এইটা বছরের পর বছর, দশকের পর দশক এটা করা হয় নাই। হুম, অন্তর্বর্তী সরকারও এটা নিয়ে কোনো উদ্যোগ সবসময় একটা কথা হয়েছে হয় নাই।
এই আলোচনা রিফাইনারি হয়েছে কিন্তু আজকে যদি এই রিফাইনারি থাকতো, আমাদের হুম, যদি ক্রুড অয়েল আমদানিটা আমরা রিফাইনারি থাকলে যেভাবে সেটাকে ম্যানেজ করা সম্ভব হতো, এখন সেটা ম্যানেজ করা সম্ভব হচ্ছে না। দ্বিতীয়ত পেট্রো বাংলা এবং তার সাথে সম্পর্কিত প্রতিষ্ঠান, আমাদের যে প্রশাসনিক ব্যবস্থা সেগুলির মধ্যে এত জনবিচ্ছিন্নতা কিংবা দায়বোধহীনতা, জবাবদিহিহীনতা এমন হুম, মাত্রায় আসছে, অস্বচ্ছতা এবং জবাবদিহিহীনতা এটা এমন মাত্রায় তৈরি হইছে এখন হুম, যে তার ফলে ওই মাঝখান থেকে সুবিধাগুলি নিতে চায়। যেমন এই যে আপনি বললেন যে তেল মজুত করে রাখছে। হুম, তো তারা সাহস পাচ্ছে কোথায়? তারা তো একটা হুম। প্রশাসনিক ব্যবস্থার মধ্যে তারা কোনো না কোনো ধরনের সুবিধা পাচ্ছে বা সমর্থন দুটো পাচ্ছে। বিষয় একটু যদি আমি সম্পূরক প্রশ্ন করি এর মধ্যে। যেমন অভিযান চালিয়েছে সরকার এবং বলা হচ্ছে যে গত এই কয়েকদিনে প্রায় 2,08,650 লিটার তেল উদ্ধার করেছে। মানে সাধারণ মানুষের যে ব্যবসায়িক জায়গা, যে সমস্ত জায়গায় তেল সংরক্ষণ করা হয় এর বাইরে গোয়ালঘরে পর্যন্ত তেল রাখা হয়েছে। এগুলো উদ্ধার হয়েছে। এখন এই যে সমস্যাটা এটা তো আমাদের মাইন্ডসেট একটা আছে যে ব্যবসায়িক প্রয়োজনে। এইটা আসলে এখন জরুরি নাকি এর বাইরে আরো বড় কোনো সমাধান মানে পথ না আছে? এটা এই এখনকার এখনকার সংকটটা আমি মনে করি যে সরকারের ২ দিকে মনোযোগ দেওয়া উচিত। হুম, একটা তো হচ্ছে আশু হুম। ব্যবস্থাপনার বিষয়। মানে এখনই যা করা দরকার। এখনই যা করা দরকার। আরেকটা হচ্ছে এইরকম সমস্যা থেকে বেরোনোর জন্য দীর্ঘমেয়াদে জাতীয় সক্ষমতা বাড়ানো। জি। জ্বালানি নিরাপত্তাকে একটা গুরুত্বপূর্ণ কারণ এ পর্যন্ত এই যে আমদানি নির্ভর হুম, কিংবা বিদেশি কোম্পানি নির্ভর কিংবা বিদেশি ঋণ নির্ভর যে জ্বালানি হুম, ব্যবস্থাপনা আমাদের একটা বিপদের মধ্যে ফেলেছে, সেটা কিন্তু এমনি হয় নাই। এটা কিন্তু পরিকল্পনার মধ্যে দিয়ে হয়েছে। মহাপরিকল্পনা করেছে। হুম, সেখানে জাইকা যুক্ত ছিল, বিশ্বব্যাংক, হুম, এডিবি তাদের ভূমিকা ছিল। তো সেইখান থেকে বেরোনোর জন্য দীর্ঘমেয়াদে একটা পরিকল্পনা। হুম, আবার আশু ক্ষেত্রে যেটা করতে হবে, একটা হলো চাহিদা, একটা হলো যোগান। হুম, যোগানের ক্ষেত্রেটা যোগানের জায়গাটায় এই মাঝখানে বাধা পড়ছে। কারণ কিছু লোক সেটা আড়াল করছে কিংবা মজুত করছে। সেই জায়গাটা হচ্ছে একটা। আরেকটা হচ্ছে চাহিদার জায়গাটাও কিভাবে ম্যানেজ করা হুম, যায়। মানে আমাদের এখানে অনিয়ন্ত্রিত চাহিদা তৈরি হয়েছে। যেটাকে ধরেন এই যে ব্যুরোক্রেসি, আমলাতন্ত্র ইত্যাদি। হুম, সেই যে তেলের ব্যবহার, হুম, এখন তেলের ব্যবহারটা কমানো এটা কিন্তু একটা সুযোগও বটে। হুম, যে এই পরিস্থিতির কারণে আমরা তেলের নির্ভর যে সমস্ত যত ধরনের পাবলিক ট্রান্সপোর্ট এর উপরে উদাহরণস্বরূপ হুম, পাবলিক ট্রান্সপোর্ট এর উপরে বেশি গুরুত্ব দেওয়া। প্রশাসন যেভাবে অনিয়ন্ত্রিত গাড়ি ব্যবহার করে হুম। সেটাকে কমানো। তারপরে প্রাইভেট গাড়ি যারা চালায় তাদেরকেও যেমন শ্রীলঙ্কা একটা জোড় সংখ্যা, বেজোড় সংখ্যা এভাবে ভাগ করেছে। এরকম কিছু পরিকল্পনা কিন্তু এটা ইমিডিয়েটলি নেওয়া সম্ভব। কিন্তু এখন আমরা যে ছোট, ছোট বেশ কয়েকটি সংবাদ আসছে। আপনি দেখবেন নিশ্চয়ই লক্ষ্য করেছেন। যারা প্রভাবশালী, যাদের গাড়ি ব্যবহারের সক্ষমতা আছে, তাদের তেল যেন পরিমাণের চেয়েও বেশি তাদের মজুত থাকে, সেটি নিশ্চিত করছেন তারা। তো একজনের প্রভাব খাটিয়ে। না প্রভাবশালীরাই তো সমস্যা। সমস্যা এটি তৈরি হচ্ছে। আমি একটা লেখা হুম। লিখেছিলাম একসময় যে সমস্যার আরেক নাম হচ্ছে ভিআইপি। মানে যারা ভিআইপি তারাই কিন্তু সমস্যা সহ তৈরি করে এবং তারাই তাদের এবং তার মানে এখানে একটা সরকারের এখানে আশু করণীয় যেটা এটা এখন বাংলাদেশে যেটা হয়েছে যে ধরেন প্রতিষ্ঠানগুলো কাজ করে না। হুম, প্রতিষ্ঠানগুলো ধস নেমেছে। এখন সবকিছু দেখা যাবে যে আগের মতোই প্রধানমন্ত্রী কি ভাবছেন? হুম, হুম। প্রধানমন্ত্রী মনোযোগ দিচ্ছেন কিনা? তিনি প্রধান কি বলছেন? তিনি কি বলছেন? মানে কোন প্রতিষ্ঠানগুলো এভাবে এইটা আমরা সব সরকারের সময় দেখেছি যে একজন ব্যক্তির উপরে নির্ভর এখন করে। কি সেই লক্ষণই মনে হচ্ছে? সেটা থেকে বের হইতে হবে। হুম, এখনই আমরা সরকারকে এখনই তো আমরা আমরা এখনো তো তার একটা সময় আছে এবং হুম, আমরা বলব যে এইটা থেকে বেরোনোর জন্য। হুম, যাতে প্রতিষ্ঠানগুলো ফাংশন করে এবং প্রতিষ্ঠানগুলো ফাংশন ঠিকমতো করলে এই যে ভিআইপি কিংবা প্রভাবশালী লোকজন যে এই সমস্ত কাজগুলো করে, হুম, তারা রাস্তায় সমস্যা তৈরি করে, তারা তেলের সমস্যা তৈরি করে, তারা বরাদ্দের মধ্যে সমস্যা তৈরি করে। সব জায়গায় সমস্যা তৈরির পেছনে এই প্রভাবশালীদের ভূমিকাই প্রধান। সেইটা কতটা সেখান থেকে কি সরকার সরে আসবে নাকি সরকার আগের ধারাবাহিকতাতেই চলবে? একেবারে ঠিক পয়েন্টে এই জায়গায় চাঁদাবাজি, মজুতদারি জি। সমস্ত জায়গায় কি একই ধারা চলবে? সেটা তো সরকারের একটা পরীক্ষা। সরকারের মানে প্রধানমন্ত্রীর সাথে একটা সরাসরি বৈঠক হচ্ছে এই ইস্যুটা যেখানে আলোচিত হয়েছে সেখানে থেকে বেরিয়ে চিফ হুইপ নুরুল ইসলাম বক্তব্য রেখেছেন। তিনি ৩ টি বিষয় উল্লেখ করেছেন। আপনি যেগুলো বলেছেন এগুলো তার কথার মধ্যে ছিল। কিন্তু একটা হচ্ছে কিছু মিডিয়া অতি উৎসাহ হয়ে এই খবর প্রচার করে এই ধরনের মিডিয়াকে দোষারোপ করেছেন। আরেকটা হচ্ছে অতি উৎসাহী লোকজন, আর আরেকটা হচ্ছে চোরাচালান। মানে উনার না এই এগুলি এই যে দোষটা মানুষকে দিয়ে দেওয়া চট করে তার চাইতে হুম, সুনির্দিষ্ট করতে হবে। হুম, যে প্রভাবশালী লোকজন কারা করছে তাদের নাম প্রকাশ করতে হবে। হুম, এবং সুনির্দিষ্টভাবে প্রাইভেট গাড়ি থেকে শুরু করে আমলাতন্ত্রের গাড়ি সেটা ব্যবহার সেটা কমানোর জন্য কি ব্যবস্থা নেওয়া হয়েছে সেটা হুম, করতে হবে। এবং একই সঙ্গে এটা যেমন ধরেন এই সরকারের
প্রথমেই যেটা এটা সরকার ভেতরে করেছে কিনা আমি জানি না, কিন্তু করা উচিত ছিল যে খুব দ্রুত গতিতে একটা সেল গঠন করা, যারা ইমিডিয়েটলি কি কি পদক্ষেপ সরকার গ্রহণ হুম, করবে সেটা নিশ্চিত করবে। এটা আমি চাহিদা এবং যোগান ২ দিক থেকেই হুম, কি কি করণীয় আছে। যেমন এই যে একটা কথা শুনলাম, সরকার বিকল্প জায়গা থেকে তেল আমদানি করার কথা হুম, বলছে। ভারতের সাথে কথা হয়েছে। রাশিয়ার তেল আমদানি করার হুম, সম্ভাবনা কি আছে সেগুলো দেখা। সেটা হচ্ছে একটা। হুম, আবার যেমন যখন জ্বালানি মন্ত্রী বলছেন যে আমাদের কোনো সমস্যা নাই, তেলের মজুদ যথেষ্ট আছে। সেটার সাথে তারা যখন রেশনিং করেন সেটা তো মিলল না। হুম। তাহলে যদি যথেষ্ট থাকে তাহলে তো রেশনিং রেশন করার সাথে সাথেই হুম, দেখা গেল যে ওই বাজারের এই যে ভয়টা, আতঙ্ক, সেটা প্যানিক তৈরি হচ্ছে। এবং যারা প্রভাবশালী তারা তখন এটা মজুত করার চেষ্টা করছে। তো ওইটা তার ফলে সরকারের কথাবার্তা কিংবা তাদের সিদ্ধান্ত এবং তাদের যে এটা একটা বিস্তৃত পরিকল্পনা নেওয়ার জন্য এক্সপার্টদের যে সমস্ত যেভাবে কাজে লাগানো, সেটার ব্যাপারে আরো মনোযোগ হওয়া দরকার। এটা না হলে এটা কিন্তু আপনার আ স্বাধীনতার পরে মুক্তিযুদ্ধের একটা ভয়ংকর পরিস্থিতির মধ্যে দিয়ে আমাদের যে বাংলাদেশ হইল, তার ঠিক ১ বছরের মাথায় ১৯৭৩ সালে আরব ইসরায়েল যুদ্ধ হয়েছিল। হুম, এবং সেই সময় তেল সংকট হয়েছিল। এবং সেই তেল সংকট বাংলাদেশের অর্থনীতির উপরে সাংঘাতিক প্রভাব বিস্তার করেছিল। হুম, এবং সেটা তৎকালীন সরকার যথাযথভাবে মোকাবেলা করতে পারে নাই সেই সংকট। হুম, পারে নাই বলে সেটার থেকে একটার পর একটা জমে দুর্ভিক্ষ পর্যন্ত গেছে। তারপরে আপনারা হুম। জানেন জরুরি অবস্থা। মানে বাংলাদেশের রাজনীতি এবং অর্থনীতির উপরে বড় ধরনের প্রভাব এটি ছিল। এটি বলা হয় সবসময় যখন তেলের কোনো প্রসঙ্গ আসে, বিশেষ করে জ্বালানি তেলের প্রসঙ্গে যখন আসে, তখন জ্বালানি তেলের সংকট তৈরি হলে অর্থনীতির অন্যান্য হ্যাঁ, বিষয়গুলোতে সবকিছুই সবকিছু সম্পর্কিত। কানেক্টেড এবং সমস্যা তৈরি হয়। আপনি এবারের যে সমস্যাটা, এটি যদি ইরান যুদ্ধ দীর্ঘমেয়াদী হয়, যদিও হ্যাঁ, বলা হচ্ছে, যেমন আজকেও বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু তিনি বলছেন সংসদে দাঁড়িয়ে, আজকে এটি নিয়ে কিছুটা আলোচনা হয়েছে। তিনি বলছেন, আমি কোট করে পড়ছি, "এ পর্যন্ত দেশে জ্বালানির কোনো ঘাটতি নেই। বরং গত বছরের তুলনায় সরবরাহ বৃদ্ধি হয়েছে। তাহলে সমস্যাটা কোথায় হচ্ছে? সমস্যাটা কোথায়?" এটা তো তার ব্যাখ্যা করতে হবে। এটা আমি মনে করি সরকার যদি স্বচ্ছতার মধ্যে না যায়, হুম, স্বচ্ছতার মধ্যে হুম। থাকতে আপনি জনগণকে এক ধরনের তথ্য জনগণকে বলছেন। বৈরী ভাবার দরকার নাই। আপনি জনগণের কাছে সরকার যদি সমস্ত কিছু পরিষ্কারভাবে বলে, সংকটের জায়গা হুম, কি, সীমাবদ্ধতা কি, তার উদ্যোগগুলো কি? জনগণ যদি হুম, দেখে যে সরকার আন্তরিকভাবে চেষ্টা করছে, কাজ করছে, হুম, তাহলে জনগণের সাপোর্ট তারা পাবে। হুম, কিন্তু সেখানে যদি অস্বচ্ছতা থাকে, লুকানোর ব্যাপার থাকে হুম। কিংবা পরস্পর বিরোধিতা থাকে, দোষারোপের ব্যাপার থাকে। সেইখানে তখন এই যে কিছু লোক সুযোগ নেবে এবং জনগণের আস্থাটা যদি একবার নষ্ট হয়ে যায়, হুম, তখন কিন্তু এইটাকে আবার গঠন করা অন্যান্য কাজের ক্ষেত্রেও, হুম। শুধুমাত্র জ্বালানি না, অন্যান্য ক্ষেত্রেও সরকার কিন্তু ওই আস্থাটা অর্জন করা তখন কঠিন হয়ে যাবে। এবারে এই ইস্যুতে বেশ কয়েকটি খবর এসেছে। তার মধ্যে ভারত থেকে আমদানির কথা। একদিকে বলা হচ্ছে যে বাংলাদেশের এমন জেলা, যেমন রাজশাহী সহ বেশ কয়েকটি জেলা যেগুলো সীমান্তবর্তী এলাকা, সেখানে বিজিবি পাহারা দিচ্ছে যেন পার্শ্ববর্তী দেশে বাংলাদেশ থেকে তেল পাচার না হয়ে যায়। এটি আবার সাথে আমরা দেখছি ৭,০০০ টন ডিজেল আনার কথা বলা হচ্ছে, সেটি ভারত থেকে। মানে এটা পরস্পর বিরোধী তথ্য হয়ে গেল কিনা? আরেকটি হচ্ছে যে হরমুজ প্রণালী দিয়ে যেটা নিয়ে আলোচনা, যে তেল আনতে পারা যাবে না। যে ৫ টি বা ৬ টি দেশের বন্ধু রাষ্ট্র এবং তারা যাতায়াত করতে পারবে, তার মধ্যে বাংলাদেশের নাম হুম, আছে। অর্থাৎ বাংলাদেশের সমস্যা নেই যাতায়াত না, করতে, এটি বলা হচ্ছে। হুম। এই দুটো বিষয়ে আপনার পর্যবেক্ষণটা আসলে কি? না, এটা তো ধরেন আন্তর্জাতিকভাবে ইরানের সাথে ইরান তো একটা বাংলাদেশকে বন্ধু হিসেবে বিবেচনা জি। করছে। সেটা একটা ভালো খবর। হুম, এখন হরমুজ প্রণালী দিয়ে মানে ওই নিরাপত্তাটা কতটা থাকতে পারবে? মানে বিশ্ব ব্যবস্থাটাই এখন পরিস্থিতিটাই এমন যে এখানে কেউ হুম, কোন কিছু নিশ্চিত বলতে পারে না। জি, এবং আমার ধারণা এই যে যুদ্ধ পরিস্থিতি হুম, আসলে বর্তমান বিশ্ব ব্যবস্থা যেটার উপরে আমরা আছি সেখানে একটা শক্তিশালী গোষ্ঠী আছে যাদের যুদ্ধ দরকার। হুম, তারা অস্ত্র ব্যবসা করবে, তারা দখল করবে, তারা তেল হুম, সম্পদ হুম, এগুলি দখল করবে এবং অন্যান্য যে সমস্ত যেটাকে বলা হয় রেয়ার মিনারেলস হুম, মানে খনিজ দ্রব্য হুম, সেটা দখল করবে। এই সমস্ত জায়গাগুলোর এই যে দখলদারি যে প্রবণতা এইটা থামবে না। হুম, যুদ্ধের তীব্রতা হয়তো কমতে পারে। মাঝখানে হয়তো আমরা হুম, কিছু আমরা তো সিজফায়ার এর ঘটনা দেখলাম যে হুম। ইসরায়েল প্যালেস্টাইনের সাথে যুদ্ধবিরতি করার পরে একের পর এক আক্রমণ করে যায়। সিজফায়ার দেওয়ার পরে আবার হ্যাঁ, আক্রমণ করে। এবং ট্রাম্প প্রশাসন তো এখন পুরোপুরিভাবে মানে কোনোভাবেই তার উপরে কোনো আস্থা রাখার মতো অবস্থা নাই। সে কথা বলবে একটা, করবে হুম, আরেকটা। সুতরাং এইটা একটা দীর্ঘমেয়াদে আমরা একটা বিশ্ব একটা
অনিশ্চিত পরিস্থিতির মধ্যে হ্যাঁ, ট্রাম্প থাকবো। সরাসরি বলেছেনও যে হুম, আপনি দেখেছেন যে তিনি সরাসরি অনেকটা রাগঢাক নাই অনেকটা। স্পষ্ট করে বলছেন যে আ ইরানের তেল তার লাগবে। হুম। এই কথাটা তিনি বলেছেন স্পষ্ট করে। যেটা সবাই অনুমান না, করছিল। আগের আমার প্রেসিডেন্টদের সাথে ট্রাম্পের তফাৎ এটা। আগের প্রেসিডেন্টরা যেটা একটু লুকোচুরি করে বলত, উনি সরাসরি ট্রাম্প বলেন। সরাসরি বলে। এখন আমার প্রশ্ন যে ইরান যুদ্ধ যদি দীর্ঘ হয়, তাহলে বাংলাদেশের যে সংকট এখন আমরা ভুগছি এই মুহূর্তে সেটি দীর্ঘ হবে কিনা? বাংলাদেশে আমি আমি ওইটাই বলতে যাচ্ছিলাম যে ওইটা ধরে নিতে হবে হ্যাঁ, যে দীর্ঘমেয়াদী এই সংকটটা। হুম, কারণ ট্রাম্প প্রশাসন আরো কয়েক বছর আছে এবং বিশ্ব প্রতিষ্ঠান কোন প্রতিষ্ঠান কাজ করছে না। জাতিসংঘ কাজ করে না, মানবাধিকার সংগঠন কাজ করে না, WTO কাজ করে না, কোন কিছুই কাজ করছে হুম, না। এই পরিস্থিতিতে এক ধরনের গুন্ডামি মাস্তানতন্ত্র, বিশ্ব হুম, মাস্তানতন্ত্র দেখতে পাচ্ছি আমরা। সুতরাং এইটা খুব সহজে সমাধান হবে না। এটা ধরে নিয়ে হুম, এই সমস্যাটা দীর্ঘমেয়াদে থাকবে। এটা ধরে নিয়েই কিন্তু আমাদের অ্যা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিতে হবে। সেইজন্যই চাহিদার জায়গাটা খুব জরুরিভাবে এটা কতটা কমানো সম্ভব। হুম, মানে এখানে ধরেন অগ্রাধিকারের মধ্যে যেমন কৃষি, হুম, সেখানে আপনার দিতেই হবে। দিতেই হবে। কিংবা শিল্প, সেখানে দিতে হবে। প্রাইভেট কনজাম্পশন এর জায়গাটা কমানোর চেষ্টা করতে হবে। হুম, এবং যতটা পারা সেইটা যায়। কমানোর জন্য পাবলিক ট্রান্সপোর্ট এই সমস্ত জায়গাতে যেতে হবে। এইটা হলো একটা। আর যোগানের ক্ষেত্রে অন্যান্য অল্টারনেটিভ ধরেন এখন বিশ্বব্যাপী যেমন ভেনেজুয়েলা এখন আক্রান্ত। ভেনেজুয়েলার হুম, উপরে অবস্থা খুব খারাপ। এখন রাশিয়া, ভারতের সাথে আপনি যে চুক্তির কথা বললেন, এই চুক্তিটা হয়েছিল তখন এটার আদৌ প্রাসঙ্গিকতা নিয়ে আমরা প্রশ্ন তুলেছিলাম। যে আমাদের আচ্ছা। তো তেল অন্যান্য জায়গা থেকে আমরা ভারত থেকে বেশি দামে তেল আনার হুম, দরকার কি? ভারতে কিন্তু তেলের দাম বাংলাদেশের চাইতে বেশি। বেশি। সেটা ডিউটি, শুল্ক-টুল্ক ইত্যাদি কারণে। তারা এখন শুল্ক কমাচ্ছে। হুম, কিন্তু ভারত থেকে এখন তেল আমদানির ব্যাপারে যদি একটা হয় সেটা হ্যাঁ, সেটা একটা পদক্ষেপ। হুম, এর পাশাপাশি রাশিয়ার বিষয়টাও বিবেচনা করতে হবে। মায়ানমারের সাথে কিছু করা যায় কিনা, মায়ানমারের গ্যাস এবং অন্যান্য জিনিসগুলো সেটার ব্যাপারে আলোচনা করতে হবে। এবং বাংলাদেশে যে এগুলো হচ্ছে যোগানের দিক। আর চাহিদা, এই চাহিদা হুম, যোগান মিলিয়ে আশু এবং মধ্যমেয়াদী কিছু পরিকল্পনার মধ্যে যেতে হবে। আর দীর্ঘমেয়াদের জন্য আমি মনে করি যে মহাপরিকল্পনা আপনার জাইকা, বিশ্বব্যাংক, এডিবি তাদের যে মহাপরিকল্পনার অধীনে এই যে আমদানি নির্ভর, বিদেশি ঋণ নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর যে জ্বালানি ব্যবস্থা আমাদের এরকম একটা অসহায় অবস্থার মধ্যে ফেলেছে। সেখান থেকে বেরিয়ে গ্যাস অনুসন্ধান উত্তোলনে জাতীয় সক্ষমতা এবং নবায়নযোগ্য জ্বালানি। হুম, সেদিকে যথেষ্ট যেমন ধরেন আপনি কৃষিতে যদি আ সৌর বিদ্যুতের ব্যবস্থা থাকতো। আপনি হুম, এখন পর্যন্ত কিন্তু বাংলাদেশে সোলার প্যানেল আমদানি করতে গেলে শুল্ক দিতে হয়। হুম, কয়লা বিদ্যুতের জিনিসপত্র আমদানি করতে গেলে শুল্ক দিতে হয় না। মানে এই হুম, ধরনের একটা ভয়ংকর অসুবিধাজনক মানে সম্পূর্ণ প্রয়োজনের বিপরীত পরিস্থিতি এখন পর্যন্ত আছে। সোলার প্যানেলের যদি আপনি হুম, ধরেন কৃষিতে ব্যবহারটা যদি বাড়ানো যথাযথভাবে যায়। হয়, সেখানে তো ডিজেলের চাহিদাটা সেখানে কমানো যাবে। সেইরকম যত জায়গায় বিকল্প এই সম্ভাবনাগুলো আছে, কাজে লাগাতে হবে। সেগুলি কাজে লাগানো মানে কি? এটা প্রাতিষ্ঠানিকভাবে হুম। উদ্যোগ গ্রহণ করা, প্রাতিষ্ঠানিক দক্ষতা, সক্ষমতা বাড়ানো এই কাজগুলো করতে হবে। তাহলে মানে সারাংশ এভাবে আসা যায় যে আমাদের এই সমস্যা অর্থাৎ জ্বালানি তেলের সমস্যার আশু সমাধান মানে ইমিডিয়েট আমরা কোন সমাধান দেখছি না। ইমিডিয়েট সমাধান মানে সমাধানের পথ আছে। পথ সেই আছে কিন্তু পথটা সেগুলো সরকারকে যথেষ্ট গুরুত্ব দিয়ে বিবেচনা করতে হবে এবং সরকারের আ প্রাতিষ্ঠানিক প্রক্রিয়াটা যাতে চলে, সরকারের দিক থেকে যেটা করতে হবে যে তার দিক থেকে স্বচ্ছ থাকতে হবে। আচ্ছা, আচ্ছা। তার দিক থেকে স্বচ্ছ থাকতে হুম, হবে, জি, জবাবদিহির জায়গায় আসতে হবে এবং জনগণকে হুম, জানাইতে হবে হুম, নিয়মিতভাবে। জি, এটা কিন্তু এই বিদ্যুৎ মন্ত্রণালয়ের একটা অন্যতম দায়িত্ব যে এখন প্রতিদিন তাদের একটা ব্যাখ্যা দেওয়া উচিত যে আজকে এই পরিস্থিতি, আজকে আমরা এটা করলাম হুম। এবং এই স্টেপ আমরা নিচ্ছি। এটা করা উচিত তাদের। জরুরি পরিস্থিতি মনে করছেন। আমি আরেকটা ইস্যুতে যেতে চাই। এইরকম সংকটের মধ্যেই আরেকটি প্রাদুর্ভাব দেখা দিয়েছে। সেটি হচ্ছে হাম এবং সেটি শিশুদের রাজশাহী, চট্টগ্রাম, পাবনা, রংপুর বিভিন্ন জায়গায় হাসপাতালে ভর্তি হচ্ছে, পরীক্ষা করছেন এবং এই সংখ্যা প্রতিদিন বাড়ছে এই মুহূর্ত পর্যন্ত। আ অনেক কয়েকটি জেলায় মারাও গেছেন। এখন বলা হচ্ছে যে হামের টিকা শুধু নয় আরো ১০ টি গুরুত্বপূর্ণ রোগের টিকা এই মুহূর্তে নাই। স্বাস্থ্যমন্ত্রী বলছেন যে স্বাস্থ্যমন্ত্রী সর্দার সাখাওয়াত হোসেন আজকে একটা বক্তব্য দিয়েছেন। তিনি বলছেন যত শীঘ্র সম্ভব আমরা হামের টিকা আনব। আ মানে এটাতে আপনি কনভিন্সড কিনা? মানে এটা যথেষ্ট কিনা সরকারের পক্ষ থেকে? এইটার বিষয়ে এখন স্বাস্থ্যমন্ত্রীকে আমি দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় যাচ্ছেন, হুম, বিভিন্ন হুম। উদ্যোগ গ্রহণ করার চেষ্টা করছেন। তো এটার এই স্বাস্থ্য খাতটা তো হচ্ছে আরেকটা খাত। মানে হ্যাঁ, জ্বালানি খাতের মতোই স্বাস্থ্য খাতও খুব সাংঘাতিক রকম একটা অ্যানার্কিক হুম, সিচুয়েশন। এবং এইখানে পুরো স্বাস্থ্য খাতটাকে ব্যবসা-বাণিজ্যের জায়গায় পরিণত করার কারণে বাংলাদেশের মানুষের স্বাস্থ্য অধিকার বলতে কিছু নাই এখন। তো তার ফলে সারাক্ষণ আমরা করোনার সময় দেখেছি যে দেশের মধ্যে হুম, ধরেন ভ্যাকসিন আবিষ্কার কিংবা ভ্যাকসিন তৈরি করা, ভ্যাকসিন হুম, সেটার যে
সক্ষমতা তৈরি করার বদলে এটাকে আমদানি নির্ভর করা হইলো এবং সেখানে ব্যবসায়িক গোষ্ঠীর বিভিন্ন ধরনের তৎপরতা ছিল এবং স্বাস্থ্য খাতে অন্তর্বর্তী সরকারের সময় আরো খারাপ অবস্থা হয়েছে আগে যা ছিল তার থেকে। স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য খাতের যে কিছু ধরনের সংস্কার যেগুলোর সম্ভাবনা ছিল, মানে দায়িত্ব ছিল অন্তর্বর্তী, সেটা হয় নাই। তার ফলে এই সরকারের ঘাড়ে এখন বড় দায়িত্ব হচ্ছে যে স্বাস্থ্য খাতের একটা মানে অগ্রাধিকার ঠিক করা। কিন্তু যেমন এখন ধরেন আপনি আইসিইউর অভাবে একটা রোগী আইসিইউর অভাবে শিশুরা মারা গেল, বেশ কয়েকজন শিশু মারা গেল। অথচ অনেক জায়গায় আমদানি করা, কেনা, বহু দামে কেনা অনেক যন্ত্রপাতি পড়ে আছে। এমনকি আইসিইউর জিনিসপত্র পড়ে আছে। এই যে মিসম্যাচ একটা, কেনা হয়েছে অনেক কিছু কিন্তু ব্যবহার হচ্ছে না। হাসপাতাল ভবন বানানো হয়েছে কিন্তু সেখানে মানুষজন যেতে পারছে না কারণ এটা কার্যকর নাই। এবং যে ধরনের টেকনিশিয়ান দরকার, এক্সপার্টিস দরকার, লোকজন দরকার, সেই সমস্ত লোক নিয়োগ দেওয়া হয়নি। তার মানে স্বাস্থ্য খাতে লোক নিয়োগ, ডাক্তার নিয়োগ, নার্স নিয়োগ, প্রশিক্ষণ এবং যন্ত্রপাতি যেগুলো কেনা হয়েছে সেগুলোর ব্যবহার এবং আমাদের সকল খাতে একটা জিনিস হয় যে আমরা গত 2-3 দশক ধরে দেখতে পাচ্ছি 2টা বিষয়ে আগ্রহ বেশি দেখি আমরা। একটা হচ্ছে কেনাকাটা, কেনাকাটার ব্যাপারে খুব আগ্রহ, কিন্তু সেটার আরেকটা হচ্ছে কনস্ট্রাকশন। এই যে নির্মাণ এবং কেনাকাটা, এই 2টার মধ্যেই উৎসাহ থাকার ফলে মানুষের জন্য প্রয়োজনীয় কেনাকাটার লোকগুলিকে ব্যবহারও হয় না, কনস্ট্রাকশনের পরেও ব্যবহার হয় না। এবারে কিন্তু এরকম জরুরি পর্যায়ে এসে যখন মানে আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, যখন স্বাস্থ্য খাতে কোনো একটা সমস্যা তৈরি হবে তখন সেটার সমাধান করা হবে। এই যে টিকা নাই, এখন টিকা আনার জন্য মন্ত্রী মানে এইটা হওয়া উচিত কিনা? এবং একটি না, শুধু হাম নয়, আরো 10টা রোগ। বাংলাদেশের মানুষের মানে এইরকম নিরাপত্তাহীন আনপ্রোটেক্টেড জনগোষ্ঠী পৃথিবীর খুব কম দেশে আছে, যেখানে আপনি ধরেন এই যে ডেঙ্গুর কথা ধরেন, ডেঙ্গু হয়ে যাচ্ছে এবং ডেঙ্গুর সমস্যার সমাধান আমরা পাশের দেশে পশ্চিমবঙ্গেই দেখেছি যে খুব কম পয়সায় শুধুমাত্র কিছু প্রাতিষ্ঠানিক উদ্যোগের মধ্যে দিয়ে তারা ডেঙ্গুর সমস্যার সমাধান করেছে। আমাদের দেশে যেটা হয় যে কোনো প্রবলেম তৈরি হইলে সাথে সাথে দেখা যাবে যে একটা প্রজেক্ট তৈরি হবে, তারা টাকা চাইবে বিশ্ব ব্যাংক, এডিবির কাছ থেকে, সেই টাকা পয়সা নিয়ে বিদেশ সফর হবে, কেনাকাটা হবে, কনস্ট্রাকশন হবে, কিন্তু কোনো সমস্যার সমাধান হবে না। এই সামগ্রিক পরিকল্পনা গ্রহণ করা এবং জনস্বার্থকে কেন্দ্রে রাখা, এইটার ধারাবাহিকতাই নাই। তার ফলে এই স্বাস্থ্য খাত হচ্ছে তার আরেকটা বড় ধরনের আপনি সড়ক দুর্ঘটনা যেটা আমরা দেখলাম ঈদের সময়, সেটাও কিন্তু একই ঘটনা। এই যে সড়ক দুর্ঘটনা, এটা তো কাঠামোগত একটা হত্যাকাণ্ড। তার ফলে মানুষের উৎসব আসবে, প্রায় 300 মানুষ মারা যায়। হ্যাঁ, 300 মানুষ মারা গেল। এবং আপনি কি কারণে সড়ক দুর্ঘটনা হচ্ছে, কারণগুলি আমরা জানি। লাইসেন্সের সমস্যা, ফিটনেসের সমস্যা, ফেরিঘাটের ঠিকমতো রেলিং নাই, রেলওয়ের ঠিকমতো রেলিং কিন্তু বছরের পর বছর একইভাবে চলছে। রেলিং গেট নাই। এটা 2018 সালে স্কুল কলেজের ছেলেমেয়েরা যে সমস্ত দাবি তুলেছিল, সেটার দিকেও যদি সরকার মনোযোগ দিত তাহলে কিন্তু আজকে পরিবর্তন অন্যরকম অবস্থা থাকতো। কিন্তু এই স্ট্রাকচারাল কজ গুলো রেখে দেওয়া হয় কেন? কারণ এগুলো রেখে দিলে কিছু লোকের লাভ হয়, সেই লোকেরাই হচ্ছে প্রভাবশালী, তারাই হচ্ছে ভিআইপি। সমস্যা রেখে দেওয়ার জন্য যাদের লাভ, তারাই যদি নীতি প্রণয়নে থাকে এবং তারাই যদি সমস্ত কিছু কর্তৃত্ব করে, তাহলে তো সমস্যার সমাধান হবে না। আমি সেই জায়গাটাই সরকার কি পরিবর্তন করবে কি করবে না, সেই জায়গাটা কি তার মধ্যে প্রতিষ্ঠানগুলোকে দাঁড় করাবে, সে কি স্বচ্ছতার মধ্যে যাবে, সে কি ভিআইপি কালচার থেকে বেরোবে, এটাই হচ্ছে এই সরকারের জন্য একটা পরীক্ষা। আমি সেটা করলে আপনার স্বাস্থ্য খাতের যে কথাটা বললেন, সেটাও এগুলি তো একটা গুরুত্বের বিষয়, বিশেষত শিশুর নিরাপত্তা তো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, গুরুত্ব দিতে হবে। আইসিইউর অভাবে শিশু মারা যাচ্ছে, হাম হয়ে শিশুরা, এবং শিশু হলে কি হয়, পুরো পরিবারই তো শেষ হয়ে যায়। সেটাই তো সেই অবস্থাটা থেকে বের হওয়ার জন্য তো এটা খুবই অগ্রাধিকার ভিত্তিতে উদ্যোগ নিতে। আমরা দুটো বিষয় নিয়ে আলোচনা করলাম। একটা হচ্ছে হামের যে পরিস্থিতি তৈরি হয়েছে, আর জ্বালানি সংকট, এটা লাগাতার মোটামুটি। কিন্তু আমরা দেখছি যে এই ত্রয়োদশ সংসদের প্রথম অধিবেশনে আজকে ৪র্থ দিন পর্যন্ত বসলো, আগামীকালকেও বসবে। এ পর্যন্ত অনেক ধরনের উত্তাপ ছড়িয়েছে, এ পর্যন্ত আমরা ওয়াকআউটের ঘটনাও দেখেছি। তার মধ্যে আমি দুটো বক্তব্য গতকালকে এসেছে, আজকের গুলো আমরা বলেছি। একটি হচ্ছে বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম, তিনি বলেছেন আমরা সংবিধান সংশোধন করতে নয়, সংবিধান সংস্কার করতে এসেছি। আবার হান্নান মাসুদ এমপি, তিনি বলছেন যে জেনজিদের প্রতিনিধিরা মানে তিনি নিজেকে জেনজির প্রতিনিধি দাবি করে বলেছেন, আমি কোট করে পড়ছি, যে জেনজিরা 72 সংবিধান চায় না। মানে যখন বাইরে এই ধরনের বিষয়গুলো, যে শিশু মারা যাচ্ছে আইসিইউর অভাবে বা জ্বালানির সংকটে সাধারণ মানুষ ভুগছে, তখন সংসদের যে আলোচনাটা উঠেছে সেইটি মধ্যে দিয়ে আপনি আসলে কি ধরনের ইঙ্গিত পাচ্ছেন? এটা হচ্ছে একটা ধরেন আমি জেনজির কথাটা যদি বলি, জেনজি বলে কোনো হোমোজিনিয়াস বডি নাই।
জেনজি তো একটা বয়সের একটা বয়সের মাপকাঠি। ছেলে মেয়ে, জি, হুম, সে বয়সের ছেলে মেয়েরা সব এটা এনসিপি তেও আছে, হুম। জামাতে আছে, বিএনপিতে আছে, এর আবার বাইরেও আওয়ামী লীগেও জি, আছে, হুম, আর এর বাইরেও আছে। হুম, শুধুমাত্র হুম, শিক্ষার্থীরা তো জেনজি না, ওই হুম, বয়সের ছেলেমেয়েরা হুম, কারখানায় কাজ করে, রিক্সা চালায়, হুম, শ্রমজীবী মানুষ তারাও আছে। সুতরাং হুম, জেনজিরা চায় এরকম কোনো কথা আসলে খুব দায়িত্বশীল কথা না। কারণ হুম, এদের মধ্যে বহু ধরনের চাওয়া আছে। হুম, বলতে পারে যে আমরা চাই। হুম, হুম, জেনজিদের আমাদের অংশটা চাচ্ছে। এইভাবে বলতে পারে তারা। তো যাই হোক এই সমস্ত আলোচনা তো এই সমস্ত আলোচনা তো চলবে। তাদের হুম, রাজনৈতিক এজেন্ডা আছে তারা করবে। কিন্তু জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো হুম, আপনি আজকে ধরেন এই ধরনের কাঠামোগত হত্যাকাণ্ড কি চলতে থাকবে সড়ক দুর্ঘটনায়? জ্বালানি খাতে কি এই আমদানি নির্ভর, বিদেশি কোম্পানি নির্ভর এই ধরনের জ্বালানি নীতি চলতে থাকবে, অব্যাহত থাকবে? হুম, কিংবা স্বাস্থ্য খাত কি শুধুমাত্র ব্যবসা-বাণিজ্যের জায়গা হবে এবং হুম, জনগণের মৃত্যু এবং তাদের যে শিশু থেকে শুরু করে সবার নিরাপত্তাহীনতা থাকবে? এই সমস্ত বিষয়গুলো তো সংসদে আলোচনা হইতে হবে। হুম, তারপরে ধরেন আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে গত অন্তর্বর্তী সরকার আমাদের একটা মহাবিপদের মধ্যে ফেলে গেছে। হাত পা বেঁধে সেটা হলো মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি। হুম, এইটা একটা ভয়ংকর পরিস্থিতি। হুম, ওই বাণিজ্য চুক্তি কার্যকর হলে বাংলাদেশে এই যে আপনি জ্বালানি ক্ষেত্র বলেন, হুম, কৃষি ক্ষেত্র বলেন এবং বাংলাদেশের যে আমদানি রপ্তানি সমস্ত জায়গাতে আমাদের বিপদ অনেক গুণ বাড়বে। সেগুলি তো সংসদে আলোচনা হইতে হবে যাতে এগুলি থেকে আমরা বের হবো কি করে? হুম। এই চুক্তি থেকে আমরা বের হবো কি করে? আমরা আগের যে ভিআইপি কালচার তার থেকে কি করে বের হবো? প্রতিষ্ঠানগুলো কি করে দাঁড় করাবো? এইটা তো সংসদে তো এগুলি অগ্রাধিকার ভিত্তিতে আলোচনা হওয়া উচিত। তো আমি আমরা যে আলোচনাটা করছিলাম যে অভ্যুত্থানের আগের যে সরকারগুলো বা অভ্যুত্থানের আগের যে ইয়েগুলো মানে সংসদ অধিবেশনগুলো আমরা দেখেছি। এবারে আমরা যেটি দেখলাম আমরা ২ টো আলোচনা করলাম যে রাষ্ট্রপতির ভাষণ শোনা যাবে কি যাবে না। সেই সময় আমরা থাকবো কি থাকবো না বা এটা সংবিধান সম্মত কিনা। আ বা এই জেনজিরা এটা মানবে কি মানবে না যে আলোচনাগুলো এসেছে। মানে এইটা মানে আপনার কাছে সুস্থ বা এটাই আপনি এক্সপেক্ট করেন কিনা এই আলোচনাগুলো? বিশেষ করে আ আপনি অন্তর্বর্তী সরকারের প্রসঙ্গ এনেছেন। ১৩৩ টি অধ্যাদেশ তারা রেখে গেছে। একেবারে ১০ থেকে ১৫ টা ছাড়া বাকিগুলোর ব্যাপারে কিন্তু এগুলোর ব্যাপারে ১০ থেকে ১৫ টার ব্যাপারে সরাসরি ভিন্ন মত আছে দলগুলোর। আ এই অধ্যাদেশগুলোর ভাগ্য আসলে কি হতে যাচ্ছে এবারের সংসদে? মানে এখন পর্যন্ত এটা দলগুলোর বডি ল্যাঙ্গুয়েজ যা, হ্যাঁ, তাতে হ্যাঁ। কি মনে হয়? দলগুলো বলে একটা জোর জবরদস্তি কিংবা মানব না, মানি না এরকম একটা হুম, আমরা ভাব দেখতে পাচ্ছি। আমি মনে করি যে সংবিধানের এই সমস্ত বিষয় কিংবা অধ্যাদেশের বিষয়, জুলাই সনদ নিয়ে এই সমস্ত বিষয় এগুলো দলগুলোর নিজেদের মধ্যে আলাদা করে আলোচনা হওয়া উচিত। সংসদকে ছেড়ে দেওয়া উচিত জাতীয় অগ্রাধিকার অন্যান্য বিষয় হুম। এবং আমরা যে বিপদের মধ্যে আছি সেই বিপদ থেকে কাটাবো কি করে সেই উত্তরণ, হুম। জায়গাগুলোতে সংসদে আলোচনার মধ্যে আসা উচিত। আর যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি সেটি সম্পর্কে আপনার কোন পরামর্শ আছে? আপনি আমি তো কিন্তু এই মনে করি যে বিষয়গুলো নিয়ে অনেক ভোকাল। এই হুম, বাণিজ্য চুক্তিটা হচ্ছে বাংলাদেশকে হাত পায়ে বেঁধে পুকুরের মধ্যে ফেলে দেওয়ার মতো এবং গত অন্তর্বর্তী সরকারের যতগুলো অপরাধ আছে তার মধ্যে হুম, এটা হচ্ছে সবচেয়ে বড় অপরাধ। তারা হুম, বাংলাদেশের জন্য একটা দীর্ঘমেয়াদী বিপদের মধ্যে যেটা তাদের এখতিয়ারের মধ্যেই ছিল না। হুম, এবং তাড়াহুড়া করে নিজেরা আগ্রহ নিয়ে একেবারে নির্বাচনের ২ দিন আগে তারা স্বাক্ষর করেছে। হুম। যেটা দেখে মনে হয় যে তাদের এটা কোনো দাসখত দেওয়া ছিল। তাদের করতেই হবে এটা। তো সেই বিপদ থেকে আমাদের বের হইতে হবে। এই বাধ্যবাধকতাটার কারণ কি এবং এর ভেতরে আসলে কি আছে কতটা আপনি জানতে পেরেছেন কিনা? এটার মধ্যে এটা তো এখন কিছু তাও প্রকাশিত হয়েছে। হুম, তার মধ্যে একটা হচ্ছে যে আমাদের বাধ্যতামূলকভাবে হুম, উচ্চ মূল্যে যেগুলি আমাদের প্রয়োজন নাই, মাছ হুম, মাংস থেকে শুরু করে অস্ত্র পর্যন্ত, বোয়িং হুম, বিমান পর্যন্ত অনেক বেশি দামে কিনতে হবে। হুম, বাধ্যতামূলকভাবে। হুম, এবং সেটার উপরে শুল্ক হয় শুল্ক মুক্ত করতে হবে অথবা শুল্ক একেবারেই কমাইতে হবে। হুম, তার ফলে আপনি অপ্রয়োজনীয় জিনিস আসবে বাংলাদেশে হুম, এবং এইটার জন্য সরকারের যে ন্যাশনাল রেভিনিউ সেটা কমবে। আবার আরেকটা বিষয় হচ্ছে যে বাংলাদেশ অন্য কোন দেশের সাথে বাণিজ্য করবে, হুম, কেনা-বেচা করবে। হুম। সেটা তো আসলে তো মুক্তবাজার অর্থনীতির কথা তারা বলে। কিন্তু মুক্তবাজার অর্থনীতি মানে কি? মানে হচ্ছে আপনি যেখানে বাজারের অনুযায়ী আপনি সুবিধা সুবিধা পাবেন, পাবে সেখানে করবে। যার যেখানে যেখানে কম ইচ্ছা। দামে হুম, পাবেন সেখান থেকে নিবেন। আপনি তো জোর জবরদস্তি হুম, করলে তো হুম। এটা বাজার জি, অর্থনীতির হুম, ন্যূনতম যে নীতিমালা সেটা জি, অনুযায়ী তো এটা গ্রহণযোগ্য না। হুম, সেখানে জোর জবরদস্তি করে তারা একটা বলছে যে তাদের কাছে এই জিনিস আমদানি করতে হবে। হুম, বেশি যেমন হুম, ২৫ টা বোয়িং বিমান আনতে হবে। হুম। অস্ত্র কিনতে এটা হবে। কি বছরে ২৫ টি বিমান আনতে হবে এটা? ২৫ টা বোয়িং বিমান কিনতে হবে। এটা এখন একটা একটা সময় বোয়িং বিমান তো ইচ্ছা করলে বছরে বানাইতেও হুম, পারবেন। এটা হুম, বানাইতেও সময় লাগে। হুম, তারপর অস্ত্র কিনতে হবে, মাছ-মাংস কিনতে হবে, হুম, পোল্ট্রি, হাঁস-মুরগি এই সমস্ত জিনিসগুলো কিনতে হবে। মানে আমাদের যে পোল্ট্রি খাত, আমাদের যে মাছের যে ঘের, হুম, এটা তো বড় খাত এখন। বলুন। সেখানে যে কর্মসংস্থান সেটাও কিন্তু বড় ধরনের ধসের মধ্যে ধসের পড়বে মধ্যে যদি পড়তে এই পারে। চুক্তি বাস্তবায়ন হয়।
তারপরে আপনি সুবিধা পাচ্ছেন, আপনি আরেকটা দেশ থেকে তেল কিংবা পণ্য আমদানি করবেন কিংবা তুলা আমদানি করবেন। সেটা করা ওকে, যাবে না। ওইটা যুক্তরাষ্ট্র থেকে আমদানি করতে হবে। এবং এমন কোন দেশের সাথে আমরা কোন সম্পর্ক রাখতে পারব না, যার জন্য যুক্তরাষ্ট্র যাদের সাথে ওকে। কিংবা যুক্তরাষ্ট্র যাদের উপরে স্যাংশন দেওয়া আছে। তার মানে স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র বলতে যা বোঝায়, তার সম্পূর্ণভাবে জলাঞ্জলি দিয়ে হুম, আপনি যুক্তরাষ্ট্রের স্বার্থ রক্ষার জন্য যা, যা করা দরকার করবেন এবং IMF বা বিশ্বব্যাংক তারা বলবে যে তুমি সাবসিডি কমাও। কিন্তু আপনি যখনই কিংবা বলবে যে কর জিডিপি অনুপাত হুম, বাড়াও। হুম, 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 কিন্তু আপনি যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়ানো যেভাবে হবে, হুম, তাতে কর কমবে, শুল্ক কমবে, রেভিনিউ কমবে এবং বেশি দামে কিনে কম দামে বিক্রি করতে হবে, সাবসিডি দিতে হবে। তখন কিন্তু IMF এবং ওয়ার্ল্ড ব্যাংক কিন্তু এটা বলেন না যে তোমাদের এই চুক্তিটা তোমাদের বাতিল করে দাও। তোমাদের এই আচ্ছা, চুক্তিটা করলে এরকম একটা বিপদ হয়। সেটা তারা বলবে না। কিন্তু তারা বলতে থাকবে সাবসিডি এখনো বলবে তেলের ক্ষেত্রে সাবসিডি। তো সুতরাং এই যে কারণগুলি তৈরি হচ্ছে, সেগুলির ব্যাপারে সংসদের মনোযোগ দিতে হবে। সংসদের এখন ১ম অগ্রাধিকার এই ইমিডিয়েট যে জ্বালানি সংকট, তারপরে এই যে কাঠামোগত হত্যাকাণ্ড যেটা সড়ক দুর্ঘটনা সড়ক দুর্ঘটনা। এবং আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তি, ওখান থেকে বেরোনোর রাস্তা বের করতে হবে। আচ্ছা, আমার কাছে আমার ইতিমধ্যে আমার বের হয়েছে। এখন কোন, কোন আমরা দেশ বের হয়েছে। সেই বহু পথটা দেশ কি হতে স্বাক্ষরই পারে? করেনি, যেমন ভারত স্বাক্ষরই করেনি। কিন্তু আমার প্রশ্ন আপনার কাছে সেটি হচ্ছে যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যে চুক্তিটা করল অন্তর্বর্তী সরকার ঠিক নির্বাচনের আগে ২ দিন আগে। হ্যাঁ। ২ দিন আগে। এই সরকার আসার পরে ওই চুক্তির যে আওতায় যা, যা আছে এবং তারা মানে এইটা উম বাতিল করতে পারবে কিনা চুক্তির শর্তগুলো বা এই চুক্তি তারা মানবে না। এরকম না, কোন এটার এটি একটা সুযোগ হচ্ছে যে যুক্তরাষ্ট্র কিন্তু যুক্তরাষ্ট্রের আদালত এই যে ট্রাম্পের এই সমস্ত হুম, সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করেছে। আচ্ছা, তো সুতরাং ওইটা হচ্ছে একটা সুযোগ। হুম, এবং অন্যান্য দেশ কি, কি পদক্ষেপ নিচ্ছে এগুলো খোঁজখবর নিতে হবে। অনেক আচ্ছা, দেশ এ থেকে বেরোনোর চেষ্টা করছে। আচ্ছা, অনেক দেশ কোন স্বাক্ষরই করে নাই। তো সুতরাং অন্যান্য দেশের সাথে যোগাযোগ করে একটা সলিডারিটির ভিত্তিতে বাংলাদেশ যেহেতু এটা শুধু বাংলাদেশের বিপদ না, তো হ্যাঁ, অনেক দেশের বিপদ। হুম, সুতরাং বাংলাদেশ এই বিষয়ে উদ্যোগ গ্রহণ করতে পারে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই গত অন্তর্বর্তী সরকার এই চুক্তি স্বাক্ষরের আগেই হুম, গত বাজেটের মধ্য দিয়েই কিন্তু বাস্তবায়ন শুরু করেছে। ওকে, হুম, এই যে যুক্তরাষ্ট্র থেকে হুম, হুম। আমদানি করবে এগুলো কিন্তু গত বাজেট বক্তৃতার অর্থাৎ মধ্যেই আছে। অর্থাৎ তাদের মানে চুক্তি স্বাক্ষরের আগেই তারা বাস্তবায়ন শুরু বাস্তবায়ন করেছে। শুরু করেছে। হ্যাঁ। তাহলে অন্তর্বর্তী সরকারের আসলে বাধ্যবাধকতা কি ছিল? মানে সেটা হচ্ছে একটা প্রশ্ন। এই একটা প্রশ্ন। প্রশ্নের উত্তর আমি এখনো জানি না। কিন্তু এটা পরিষ্কার বোঝা যাচ্ছে যে অন্তর্বর্তী সরকারের মধ্যে আমরা উপদেষ্টা হিসেবে কিংবা বিশেষ সহকারী হিসেবে যাদের দেখি, তাদের বেশ কয়েকজন আসলে এই ধরনের লবিস্ট হিসেবে তারা কাজ করেছে। তারা কোন বাংলাদেশের প্রতিনিধি হিসেবে কাজ করেনি। তারা কর্পোরেট লবিস্ট কিংবা যুক্তরাষ্ট্রের লবিস্ট হিসেবে অন্তর্বর্তী সরকারের মধ্যে ছিল। এবং ইউনূস সাহেব তাদেরকে নিয়ে আসছে। এবং কেন নিয়ে আসছে, সেটা সেটার পেছনে কি যোগাযোগ আছে, সেটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। ওকে। এবারে আসি মানে প্রায়োরিটি সরকারের পক্ষ থেকে যেমন বিরোধী দলের যে প্রায়োরিটিটা আমরা লক্ষ্য করেছি যে তারা সংবিধান সংশোধন বা সংবিধান সংস্কারের বিষয়ে কথা বলছে বা জেনজিরা কি চায় সেটি নিয়ে বলছেন বা জামাত ইসলামী যেটি বলছে যে সংবিধান সংস্কারের প্রসঙ্গ নিয়ে বৈঠকে বসতে চায়। একটা অধিবেশন তারা এক্সপেক্ট করে। কিন্তু বিএনপির যে মুভমেন্ট সেখানে আমরা দেখছি এই সরকার ক্ষমতায় আসার পরে সাবেক ডিজিএফআই প্রধান, সাবেক ডিজিএফআই কর্মকর্তা আ সবশেষ আফজাল নাসের তিনি আটক হয়েছেন মিরপুর থেকে। এছাড়াও অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। এই যে গ্রেপ্তারগুলো এগুলো যে কারণ দেখিয়ে যে মামলার দেখানো হচ্ছে যে হত্যা মামলা বা এরকম কিছু। কিন্তু আমরা জানি বা এটা সংবাদে এসছে যে 111 এর সঙ্গে তাদের এক ধরনের সম্পৃক্ততা ছিল। আপনার কাছে মনে হয় কিনা যে বিএনপির সরকারের এই মুহূর্তে প্রায়োরিটি বা তারা এটা প্রায়োরিটি বেসিস বা তাদের ইচ্ছায় আসলে এটি হচ্ছে বলে আপনার মনে হয় কিনা? এই তাদের বিরুদ্ধে তো বিভিন্ন ধরনের অভিযোগ আছে। জি। বিভিন্ন ধরনের অভিযোগ আছে এবং এই যে ডিজিএফআই, হুম, এই গোয়েন্দা সংস্থা, সামরিক গোয়েন্দা সংস্থা এবং এর সাথে সম্পর্কিত বিভিন্ন ধরনের তৎপরতার কথা আমরা জানি, যেটা বাংলাদেশের মানুষ আপনি ধরেন এই যে গুম, খুন কিংবা ক্রস ফায়ার কিংবা মানুষের মধ্যে আ যেকোনো কথা বলা একটা ভয়ংকর রকম যে ত্রাসের রাজত্ব তৈরি হুম, হয়েছিল আওয়ামী লীগ সরকারের সময় হুম, এবং সেটা তো আওয়ামী লীগ সরকারের সময় হঠাৎ করে শুরু হয়নি। তার হুম। একটা ব্যাকগ্রাউন্ড আছে। র‍্যাব গঠন তো আর আওয়ামী লীগ সরকারের সময় হয়নি। তারও কিংবা আগে ক্রস হ্যাঁ। ফায়ার হুম, তারও আগে থেকে শুরু হুম, হয়েছে। এবং এই গত তত্ত্বাবধায়ক সরকারের সময় সেটার একটা প্রকাশ ঘটেছিল। কারণ সেনাবাহিনী সমর্থিতই তত্ত্বাবধায়ক সরকার হুম। ছিল। জি। এবং সেখানে মাসুদ উদ্দিন চৌধুরী সম্পর্কে তখনই আমরা শুনতাম। হুম। বাংলাদেশে এটা একটা অবশ্য আলোচনা ছিল। হুম, বাংলাদেশে সবকিছুই মোটামুটি হুম, হুম। মানুষজন জানে। তো আমরা যেগুলি জানতাম সেগুলো এখন পত্র-পত্রিকায় দেখতে পাচ্ছি। তো সেই কারণে এইটা ধরেন একটা আ সরকার যদি চিন্তা করে যে হ্যাঁ, এই বাংলাদেশের বর্তমান অবস্থা তৈরির পেছনে যারা দায়ী তাদের হুম, বিচার করতে হবে। সেটা তো ঠিক আছে, কোন অসুবিধা নেই।
কিন্তু আমি মনে করি যে মামলাটা যথাযথভাবে হইতে হবে, বিচার প্রক্রিয়াটা যথাযথভাবে হইতে হবে। আপনার ধরেন অন্তর্বর্তী সরকারের সময় এই সরকারের আরেকটা আমি মনে করি করণীয়, তার আস্থা অর্জনের জন্য কিংবা স্বচ্ছতা তৈরির জন্য, মিথ্যা মামলায় এবং মিথ্যা মামলা মানে কি, একজনের প্রশ্নই আসে না তার খুনের কথা, অথচ খুনের মামলা দিয়ে শিক্ষক, লেখক, সাংবাদিক, ডাক্তার তাদেরকে আটক করা হয়েছে, তাদের বিরুদ্ধে মামলা করা, তাদের হয়রানি করা হচ্ছে, আটক বাণিজ্য হচ্ছে নানা রকম। এই আটকটাকে আপনি যেটা বলছেন সেটা কি এই সরকারের আমলে নাকি অন্তর্বর্তী সরকারের আমলে? সরকারের সময় করা হয়েছিল, সেটা থেকে তো বেরোইতে হবে এবং সেটার ধারাবাহিকতা যেন না থাকে। এই সরকারের সেটা চেষ্টা করছে। তারা অনেকে তো আটকে আছেন এখনো আটকে আছে। সেইটা আমি মনে করি যে এই সরকারের অন্যতম দায়িত্ব হচ্ছে যে মিথ্যা মামলায় কিংবা বিনা বিচারে আটক যারা আছে, আপনি ধরেন বম জাতির মানুষ, শিশু টিশু সহ তাদেরকে আটকে রাখা হয়েছে মাসের পর মাস, কিংবা এই ধরনের যারা আছে একটা স্লোগান দেওয়ার জন্য তাকে রিমান্ডে নিয়ে আটক রাখা হয়েছে। এগুলিতে আবার এই দেখা যাচ্ছে অন্তর্বর্তী সরকারের সময় যেগুলি হয়েছিল, এই সরকারের সময় আবার কিছু কিছু লক্ষণ এরকম দেখা যাচ্ছে। এগুলি থেকে তো বেরোইতে হবে। মানে সরকার যদি বিচার প্রক্রিয়ার স্বচ্ছতা এবং তার নির্ভরযোগ্যতা, গ্রহণযোগ্যতা নিশ্চিত করতে চায়, তাইলে মামলাগুলিও যথাযথভাবে হইতে হবে। আচ্ছা, এবারে বিচার প্রক্রিয়াও যথাযথভাবে হইতে হবে এবং বিনা বিচারে আটক, এটা একটা মিথ্যা মামলায় আটক, এটা থেকে সম্পূর্ণভাবে বেরোইতে হবে। আমরা আলোচনার শেষের দিকে আমি আরেকটি প্রসঙ্গ আসতে চাই, প্রায়োরিটি নিয়ে আমরা কথা বলছিলাম। তো একটা প্রায়োরিটি যেটি হচ্ছে যে বিরোধী দল যেখানে সংবিধান সংস্কার নিয়ে আলাপ উঠাচ্ছেন, তখন বিএনপি সরকার 111 দিয়ে মনোযোগ দিচ্ছে কিনা সেটির প্রসঙ্গে এটি আলোচনা করছিলাম আমরা। আরেকটা মনে হয় কিনা আপনারা, বিএনপি যখন প্রচার করেছে তাদের দলীয় প্রচারণার সময় কৃষক কার্ড কিংবা ফ্যামিলি কার্ডের কথা বারবার বলেছে এবং আমরা এই সংসদের প্রথম অধিবেশনের আগেই সেগুলোর উদ্বোধন করতে দেখেছি। এমনকি খাল খননেরও উদ্বোধন করা হয়েছে। এইটাতে যেমন তারা মনোযোগীর জন্য এটা করে ফেলছে, বাকিগুলোতে আসলে তারা অ্যাভয়েড করে যাচ্ছে কিনা আপনার কাছে মনে হয়? আমি বিশেষ করে জানতে চাচ্ছি যে সংবিধান সংস্কার পরিষদের যে বিষয়টি জামাত বারবার উঠাচ্ছে, কিন্তু বিএনপি কি আপনার মনে হয় যে এড়িয়ে যাচ্ছে? বিএনপি জুলাই সনদ তো স্বাক্ষর করেছিল। জি, বিএনপি। জি। এনসিপি তো স্বাক্ষর করে নাই, পরে স্বাক্ষর করে শেষ মুহূর্তে। তো বিএনপি যেহেতু স্বাক্ষর করেছে, সেখানে জুলাই সনদে যে সমস্ত জায়গাগুলো সংবিধান সংশোধনের অঙ্গীকার আছে, বিএনপি নিজেরই অঙ্গীকার আছে, সেই অঙ্গীকার তো বিএনপির অঙ্গীকার করা, সেটা সাইন করা, স্বাক্ষর করা, এবং এইটা সংশোধন করার জন্য সংবিধান সংস্কার বলি আর সংশোধন বলি, মানে সংবিধানের মধ্যে কিছু পরিবর্তন, সেই পরিবর্তনটা আনা বিএনপি যে সংখ্যাগরিষ্ঠতার মধ্যে দিয়ে এখন সংসদে আছে, একা বিএনপি করতে সক্ষম। তো যে জায়গাগুলিতে বিএনপি অঙ্গীকারের মধ্যে আছে, নোট অফ ডিসেন্ট নাই, সেগুলো তো এখনই সম্মিলিত সিদ্ধান্তে এগুলো ঠিক করে ফেলতে পারে সংবিধান। এটার জন্য তো আলাদা করে সংবিধান সংস্কার পরিষদ করার আসলে দরকার নেই। আপনি এই সংসদের মধ্যে বসেই এটাতে কি বড় সমস্যা তৈরি হবে যে বিএনপি শপথ নেয়নি কিন্তু অন্য দলগুলো নিয়েছে? এটাতে কি বড় সমস্যা হবে? এইটাতে আমি তো সংবিধান সংস্কার বা সংশোধনের ক্ষেত্রে আমি কোনো বাধা দেখি না। কারণ এক হলো যে সংখ্যাগরিষ্ঠতা বিএনপির যা আছে তাতে তারা নিজেরাই করতে পারে। আর যদি যে সমস্ত জায়গাগুলোতে সবাই স্বাক্ষর করেছে সেগুলো তো সম্মিলিত সিদ্ধান্ত। সম্মিলিত সিদ্ধান্ত বাস্তবায়নে তাদের তো অসুবিধা হওয়ার কথা না। সংবিধান সংস্কার পরিষদ না হলেও এই সংসদের মধ্যে দিয়েই তো এগুলো করা সম্ভব। অনেক ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে আজকে অতিথি হিসেবে ছিলেন অর্থনীতিবিদ এবং বিশ্লেষক অধ্যাপক আনু মোহাম্মদ। তার কাছ থেকে আমরা সরকারের আশু মোকাবেলা, বিশেষ করে কয়েকটি ইস্যু, সারা দেশে তেলের যে সংকট তৈরি হয়েছে, জ্বালানি তেলের সংকট তৈরি হয়েছে এবং অন্যান্য বিষয়গুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সবশেষ এই সরকারের প্রথম অধিবেশনে যে আলোচনাগুলো এসেছে সেগুলো নিয়ে আলোচনা করেছি। আমাদের এই আয়োজন প্রথম আলোর বার্তা কক্ষ দেখুন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রতিদিন এই সময় দেখুন প্রথম আলো.com, প্রথম আলোর ইউটিউব, ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ার সবগুলো প্ল্যাটফর্মে। আজকে যারা আমাদের সঙ্গে ছিলেন আপনাদের সবাইকে ধন্যবাদ।